আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। হাজিবাজি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা আমার নাম তো মাহাদিবা, দিবা নামে তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কোনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সবকিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনোরকমে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করেছে, যার ফলে মাথার ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘন্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না, পুরো টেবিলের মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপরে সব খাবারই পড়ে আছে, শুধু কফিটা খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় উত্তর করলো, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে 1 প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলেছে। আবির ফোন বের করেই মামুনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতে আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কি রে, এই সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্যই তোমাকে কল দিয়েছিলাম। গাড়ির জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলেই তারপর থামলো। হালিমা খান হাসি মুখে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। কল কেটেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যেই তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগে আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলেছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের উপরে রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর সাথে, সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো, কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিনের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায় আর কি কি খায় আর মেয়েদের উল্টাপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিনের সামনে দাঁড়ানো যায় না। এর জন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমার গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়, কিন্তু বন্যার জ্বর-সর্দির জন্য গতদিন আসেনি, আজও আসতে পারিনি। কোচিন থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতন সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে বলে আমি যেন কোচিনের ভেতরেই বসি। আমি আবার যখন ঘুরে কোচিনে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি সাইড দিতে বলেছি, কিন্তু মাতালের মতন কি যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার
পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনের ভাইয়ার নাম্বারে কল দিচ্ছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করেছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরে নিয়ে দূর থেকেই একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড়াতে শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিয়েছি। ওই ছেলেকে আটকে 2-3 জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে। পরে কেউ একজন পুলিশকে কল দিয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনে আবির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখে যেন কিছুতেই শান্ত হচ্ছে না। আবির চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে 2 হাতে টেবিলের উপরে রেখে তার উপর মাথা রাখলো। তার এই রুদ্র মূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলের পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল। ধম করে ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুল। মেঘের এমন কাণ্ডে আবির লুকোনো রাগান্বিত মুখমণ্ডল অকস্মাৎ হাসি ফুটে উঠল। মুখমণ্ডলে আকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে, চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, হুম। মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, দেওয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সবকিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিনে আপাতত তোর যেতে হবে না। কোচিনে গিয়ে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানকার সব কয়টা ছেলে এখানে তোর পায়ে ধরে মাফ চাইবে, আর কোনোদিন কোচিনের আশেপাশে যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিনে যেতে আসতে ভয়। আমি চাই না আজেবাজে প্রেশার দিয়ে নিজের মাথা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিনে রুটিন অনুসারে পড়বি। আমি প্রশ্ন নিয়ে আসবো। জান্নাত তোর পরীক্ষা নিবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিএস খাবার আর ওষুধ নিয়ে এসেছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলও
কথা বলে এসেছে। পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রাগে ফুঁসছে। অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলে জান্নাত আপুর কাছে আর পড়বো না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘ ঠোঁটে সহসা হাসি ফুটে ওঠে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবির সব রাগ নিমিষে মিলে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসি কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতে আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হয়ে নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি। কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা সময় পার হলেও মেঘ অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দ মেঘে ঘুম ভাঙে। করিডর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির ৩ কর্তা সোফায় বসা। ৩ কর্তাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলী আহমেদ খান চিৎকার করে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পরও আবার মারপিট কেন করেছো? বড় আব্বু রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানতে চাইনি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকে আবির ভাইয়ের প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বয়ে কিছুটা নিচে নামলো। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমেদ খান পুনরায় ধমকে উঠল, কথা কেন বলছো না? গুন্ডামি করার জন্য তুমি দেশে এসেছো? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে আর আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমেদ খান পুনরায় বলল, সহ্য করতে না পারার এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশে থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে। আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা দিয়ে ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন, তাহলে কোনো মারপিটের প্রশ্নটা আমায় করতেন না। আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন, তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলোরে আবার
হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখো আবির, এসপি আমার বন্ধু ছিল, আর তোকে দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনেছে বিধায় ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হতো। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি ওই ছেলের আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতন ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতন পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সে হাত ভেঙে দিতে আমার দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল, তোকে ঘুমাতে বলেছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পেছন পেছন মেঘ নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল। আবিরের যাওয়ার পর তানভীরও চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিনের সামনে ছিল সব কয়টাকে ধরে এনে মেরে আধমরা করেছে, আর যে ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে ওই ছেলের হাত কেটেছে। গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরো কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলো হসপিটালে নিয়ে গেছে, যেখানে দুপুরে রাস্তার সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে 2-1 হার্ট অ্যাটাক করবে। সকলে নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমের দরজা লাগানো, তবে ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছে। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়িতে সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না, অফিসে গেলেও নিজের মতন কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেই যায় না। বিগত 3 মাস আবির ভাইয়ের এত রাগ সে দেখেনি। আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে। ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়েছে, তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে বলেনি, শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আলীকে বললে ওরা বাসায় বাকিদের বলে দিবে, আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনি আবিরের কথাতে ওনারা রেগে আছে, তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ। তাই মেঘের বিপদে যা খুশি থাকুক, তার কোনো কিছুই আবিরের আগ্রহী নেই। বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলায়
উঠতেই তানভীর চলে গেছে। সবকিছু আগে থেকেই প্যাকিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে। মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা পাঞ্জাবি আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আছে। হাই! মেঘও পছন্দের একটা কালো জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশি পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সবশেষে খাওয়া দাওয়া করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখেই মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলেছে। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আব্বু এমপি হয়েছে, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করলো, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসেই উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়েই চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোনে থেকে ব্লক করা সেই মেয়েটা মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়িয়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে ফেলল। ঠান্ডা কণ্ঠে শোধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ে এমন প্রশ্ন মেঘকে ভ্যাবাচ্যাকা খাওয়ালো। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখে মুখে, নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নিবে অষ্টদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটার হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞাসা করছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিচ্ছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলো ছলো নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে বলছে, আমি কি শুধুই মোহের পিছনে ছুটেছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্যই আমার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোর মানসিকভাবে শক্ত হতে হবে। এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবু আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনোদিনও মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গিয়েছিল ঠিক সেখানে মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত।
মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। বিগত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফিরে যতবার কান্না করেছে, দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দিব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দিব সেই দিন, ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। তার আপাতত কাজের এত চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোন প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতো দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছে। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করছিল। হঠাৎ এমপির মেয়ে আগমন হয়। হাসি মুখে বলে, তানভীর ভাইয়া একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার ওপর নিজের বাড়ি। তানভীর তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। জিজ্ঞাসা করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে এসেছিল, ওই মেয়েটাকে? তানভীর কপাল কুঁচকে শোধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম মেয়েটাকে। ভাইয়া বলল কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেঘকে খুব ভালো মানাবে। এতটুকু বলেই থামলো। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখনই বিয়ে দিতে হবে না। ভাইয়া দুই এক বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসল, তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলেছ এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে আর না মেঘকে কারো হতে দিবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না তাই না করেছে। বউ কি না জিজ্ঞাসা করতা তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে আর বউ হিসেবে পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লেগেছিল আবিরের জন্য। আবির অন্য কারো মালিকানায় বন্দী। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতরে চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘদের কোচিনের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে এসেছে।
বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিনে আসেনি। তা ওই দিন ঝামেলার পর মেঘ কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিনের সামনে কেন এসেছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হয়েছ? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাইয়া কিভাবে জানলো? অবশ্য জানবেই বা না কেন, মেঘই নিশ্চয় বলেছে। বন্যা উপর নিচে মাথা নাড়ালো। তানভীর বাইকে সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলেছি, ওঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেড়ামি না করে চুপচাপ বসলো। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসলো, যেন গায়ে তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না গা লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘের সাথে ছিল বলে বন্যা এতটা অস্বস্তি লাগেনি। তবে আজ একা তানভীরের সাথে খেতে এসেছে, নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যা অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশে মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চয় ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হলো। কোমল কণ্ঠে শুধালো, আমায় আবার ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল। অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, সেজন্যই তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকে নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিন কোচিনের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পাই, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেক দিন ধরেই মিম আর আদি খুব করে ধরেছে ঘুরতে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য যেতে পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসল। বাসায় ঝামেলার ভয়ে ভাই বোনদের ঘুরতে নিয়ে যাবে? তানভীর যে কোনো কিছুতেই ভয় পায়, তাই শুনে বন্যা হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 6 ফিট 9, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে একটি গুলুমুলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতন ছোট করে কাটা,
ফুল হাতা টি-শার্ট কোনোই পর্যন্ত ওঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গুছানো চুলগুলো অগোছালো হয়ে আছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতেই খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখে দেখলে মনে হয় না এই মানুষটা এত রাগী। দুইজনই খাওয়া শেষ করল। তারপর বন্যাকে বাসায় গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলায় সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবির ভাইও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভ্রু কুঁচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালোই মনে হয়। আমার মাথায় একটা চিন্তা ঘুরছে। আবির তো বিয়ের বয়স হয়ে গেছে। জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবশিষ্ট ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যে মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেইখানে বড় আম্মু ওই মেয়েকে বউ করার কথা বলছে। এ যেন কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতন। মেঘ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলে কি সব কিছু লুকানো সম্ভব? যে মানুষটার জন্য বুকের ভেতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে 3 মাসে আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে প্রশ্ন করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কাঁদছে। মনের কষ্ট প্রকাশ করার মতন কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে এসেছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে এসেছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানোর শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞাসা করি? জান্নাত মিষ্টি হেসে উত্তরে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাত ওষ্ঠদ্বয় আরো বেশি প্রশস্ত হলো। শান্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যে না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল এসেছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতরে তোড়পাড় চলছে। বড় আম্মুর
বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিয়ে বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আর জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা, সবকিছু যদি এক সুতোয় বাঁধা হয় তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুখ শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি, সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল, রুমে এসেছে শেষ রাতে, তাই এসব কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিস নেই। তানভীর পর্যন্ত ডেকে এসেছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে, শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে, বাকিরাও খেতে বসেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারায় দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে, মেঘকে ডেকে ধমকে নিয়ে এসেছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা, চুল থেকে টপটপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে, চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে, কিন্তু আবির মেঘের বিপরীতে বসা, স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভাবতে পারছে না কি হলো মেঘ, কিন্তু মেঘ ভুল করেও একবারও মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন, শক্ত কণ্ঠে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাচ্ছ সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিং এও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাতে টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটে খাবার শেষ করে সবার আগে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। 1:30 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর তানভীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়ে সোফায় বসে আছে। শুক্রবার মানেই আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনের ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন টিপছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনো তাই পরে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া বোনও তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢোক গিলে ছোট করে বলল, আচ্ছা আমি রাজি করাচ্ছি। আবার দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেঘকে বুঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে
এসেছে। আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আমার বোনকে রাজি করাতে গেছে। ৩-৪ বার ওপর নিচ করতে করতে শেষবার বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বোনকে রাজি করিয়ে এনেছি ঠিকই, কিন্তু তার সত্ত্ব সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। দুদিকে আগ্নেয়গিরির মাঝখানে আমি অসহায়, এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগলরে। তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রা অতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছা তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবে না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, আমি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে, আর 2 জন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে 2 জন বসা গেলেও 2 জন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথম বাইকে উঠবে। তোরা 2 জন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে এসো, আমি যাব না। তানভীর আতকে উঠে বলল, না তুই যাবি প্লিজ, এটাই লাস্ট টাইম, এরপর থেকে আমিও তোকে নিয়ে যাব না। এবারের মতন ভাইয়ের সাথে চলে যা। এই কথা বলে তো ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না, কারণ এই কথা শুনে নিশ্চিতভাবেই আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সেই তো বোনকে বোঝানোর জন্য এই কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পেরেছে, এটাই শুকরিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখেছে। আবির উচ্চ কণ্ঠে বলে উঠল, তানভীর তোর বোনরে বল ধরে বসতে, না হলে রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন তোর বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালে মৃদু হাসল, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমি মইরা যাবা। তানভীরও যথারীতি মিম আর আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসি ছিটেফোঁটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনোই চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমড়া করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় এসেছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো, তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায়
আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠল। কিছু বলবে সে এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তার বলার মতো সাহস নেই মেঘের। সামান্য একটা প্রশ্নে যেই থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এই ভেবেই মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করলো, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছি। তানভীর শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘ মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচে মাথা নাড়ালো। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বলল, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স না পাস তাতে কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগে ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘকে দেখে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলোয় মেঘের ঘাড় আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক ওঠালো। আলোয় জ্বলজ্বল করে উঠল অষ্টদশী চাঁদের ন্যায় মুখ বিবর। আচমকা আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়ায় মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুক জুড়ে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্রই মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনরা দিক বিদিক ছুটছে। মনের একটা কথাই আবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছে, এটা ভাবতে মেঘের সকল মন খারাপ এক মুহূর্তে পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে ওঠে। মেঘের মুখে অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকে পুনরায় ধীর কণ্ঠে বলল, This is my sparrow. I always want to see you like this. মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই মানুষটা, তাকে নিয়ে এত অভিযোগ সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানরা পালিয়ে যায়? এত রাগ কেন দেখতে পারে না ওনাকে? উনি যদি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই মানুষটা ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়, আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এইরকমই টান থাকবে, নাকি এখানে অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকেই মেঘের মন খারাপ, আর বাকি পড়াশুনো নিয়ে।
কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত আর আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্যও কান্না থামাতেও বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছেন না। এতক্ষণে তো অন্ততপক্ষে 4-5টা ধমক আর 2-1টা থাপ্পড়ও খেয়েই ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতে আবিরের হাসিটার মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতন এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই ব্যাটা কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, হাসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল। আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠেও প্রশ্ন করল, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটা থেকে অনেক সুন্দরী লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিতেই অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তার আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছ কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে 2 হাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানো মাত্রই অস্ত্র হচ্ছে ভূত পেত্নী, আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এজন্য ইচ্ছা করে মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্ট সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করে মেঘকে 2 হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করল, এই যে তুই হুটহাট মরা কান্না জুড়ে দিস, আবার হুট করেই পাগলের মতন হাসতে থাকিস, তোর এমন আচরণে মানুষ ভাববে তুই শেওড়াপাড়ায় থাকিস। মেঘ এখনো 2 হাতে শার্ট খামচে ধরে আছে। ভেজা কণ্ঠে বলল, এইসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোকে কে কি বলেছে যে তুই এভাবে কাঁদছিস? এত আবেগ দিয়ে জীবনে চলবে না মেঘ। কে কি বলল, কে কি করলো, কে কোথায় চান্স পেল, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে, তাদের কথায়ও তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্য কাউকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে?
একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যি মুখোমুখি হতে বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যে জান্নাত বাসায় ঢুকবে। মেঘ একটা খাতা রেখে এসেছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবিরের হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটা সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতে আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখলো। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত নিশ্চিন্ত কণ্ঠে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুইজনের দিকে। মাথার ভেতরের প্রশ্নটা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করেছে। আবির ভাই দেখবে এসব মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবার কলও দিতে বলেছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ে হয়ে গেল। আবিরের আনা কোচিনের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিচ্ছে। মোটামুটি 3 ঘন্টার ওপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেয়ে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে এসেছে। বাড়ির সবাই খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করে মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুইজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিয়া খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছে। তারপর শান্ত কণ্ঠে বলছে, বাবা তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতে জবাব দিল, বলো শুনছি। মেঘের খাওয়ার বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পেরেছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপুর যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাত আপুকে দূর থেকে বউ দেখার মতন পরখ করছিল। মালিয়া খান শান্ত কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তো তোর 25 বছর হতে চললো। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। তুই যেদিন আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞাসা করেছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগে, তোর পছন্দ হলে বলছি আর তোর আব্বুকে জানাবো। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেক আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে বলছে, মানুষ ঠিকই বলে জীবনে হাজার হাজার শত্রু প্রয়োজন হয় না, ঘরে 2-1 জন এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণে মেঘ সেই দিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশুনো নিয়ে এত জ্ঞান। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলে সামনে বিয়ে। অবশ্য রাজি হবেই বা না কেন, উনি তো
এতটুকু ভাবতে মেঘ থমকে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলো না। এতটুকু বলতে আবির দাঁড়িয়ে পড়ল, মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢোকাবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত আপু পড়াতে আসে, টানা 3 ঘন্টা পরীক্ষা নেয়, বোঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতন আজও মেঘ সব পড়া শেষ করে 11:30টার দিকে গিয়ে শুয়েছে। আবির এখনো ফেরেনি। মেঘ একবার আবিরের রুমে থেকে ঘুরেও এসেছে, আবার 20 মিনিট অপেক্ষা করছে। আরও 20 মিনিট অপেক্ষা করছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনের সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতন আবির ভাইকে কল দিচ্ছে। অষ্টাদশীর হৃদয় কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এসেছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠে বলা কথাটা একসাথে হয় মেঘের কথা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল, স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়ে আছে। কোন মেয়ে কি বলছে? আবির ভাই এখন কোথায়? কিছুই ভাবতে পারছে না। কিছুটা ভেবেচিন্তে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল, একটা কাজে আছি, তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনের ভয় ঢুকে গেছে। তানভীর ভাই সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না। কারণ তানভীর ভাই আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এমনিতেই। আসেন না যে, অপেক্ষা করছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসছি। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে, ঠোঁটে একটা মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। এখন আবির ভাই বাসায় ঢুকেছে, অষ্টাদশীর সে খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে বেলকনির দিকে যাবে, তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা, আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে, লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখেছে। পড়ার
ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা আরও কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন, এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপরে ছুঁড়ে ফেলে বেলকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে বলল, এই মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখ বিবরণ দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতন চিৎকার করে উঠল, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছু ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনায় কি সম্পর্ক? জান্নাত আপু নেওয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায়, তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢোক গিলে ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে বসিয়ে রাখবো। পড়াশুনো যদি করতে চাস তাহলে চান্স পেতে হবে, আর না হয়। এতটুকু বলে আবির থামল। চোখ মুখে একরাশ বিরক্ত আর ক্রোধ। 1 সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘ টেবিলের পাশে থাকা কাঠের চেয়ার সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছে? উনি কোথায় বা গিয়েছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুম থেকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছে? তখনই আবির আবার রুমে আসে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা একটানে নিয়ে হাতে থাকা লাইটারটা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সে আগুনের স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তে আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সে আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফল আরো বেশি ভয়ঙ্কর হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আগুনটা দেখে তারপর সেখানে বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পুরা খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতা পোড়ায়নি, পুড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের কথিত আখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরের ন্যায় বসে আছে। 1 সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবিরের বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে। আজ তানভীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে। বিকালের দিকে এমপির বাড়িতে থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে এসেছে। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে নির্বাচন নিয়ে, তানভীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে ফোন টিপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হওয়ায় মেঘের টপিক
উঠতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবে সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। কথায় কথায় লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস আবির ভাই আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড় আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইবো? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানভীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনরাও আবিরকে ভাই ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? আবির সশব্দে হেসে উঠে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকেনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে ডেকে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বলেছে, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। লিমন বলল। পরে তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইছে। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো, পরে আর কি? বনু কিছু বলার আগে ভাইয়া চিৎকার করে বলে উঠেছে, ভাইয়া বলে ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নেই, যা ডাকছে তাই ডাকুক। বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলেছে, আবির ভাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভুলেও যদি আর একবার ভাইয়া ডেকেছিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতন ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলে ডাকে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্ত নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টাপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি। আবির ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করল, কি বলছে? তানভীর ঢোক গিলে আস্তে করে বলল, এমপির মেয়ে বনুরে অনেক ভালো লেগেছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তো? তানভীর আস্তে করে বলল, এমপির ছেলের বউ মানে এমপির মেয়ের ভাবি বানাতে চাই। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শোধালো, কি? তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকিয়েছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবকে পেছন থেকে উচ্চস্বরে ডেকে উঠল, তুমি এভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথা
রাখি বলে আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি। রাকিব হাসতে হাসতে বলছে, তানভীর তোর ভাগ্য ভালো, শালা হলে যে কি দশা হতো তোর আল্লাহ ভালো জানে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তানভীর, তোরে আমি আগেই না করেছিলাম মেঘকে ওই বাড়িতে নেওয়ার দরকার নেই, তুই জোর করেছিলি বলেই আমি নিয়েছিলাম। এমপির মেয়েরে এমনি সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি, কই পাবো এটা বল শুধু। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েই ভালো লেগেছে আমার, আমি না করে দিয়েছি, বলেছি বনু তোমার বউ, কাহানি যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমায় আগে বলিসনি কেন? তানভীর তখনও রাকিবের পেছনে লুকিয়ে আছে, ধীর কণ্ঠে বলল, এখানে 4 জনের সামনে বলছি, যান বাঁচানোর কষ্টকর হয়ে যাচ্ছে। বাড়িতে আমায় একা পেয়ে মায়ের যে দিবা। এখানে 4 জনের সামনে বলেছি যান বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে আমায় একা পেয়ে মায়ের যে দিবা না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হতো তাহলে এর খবর আসিল। এমপির ছেলে দেশে ফিরলে জানাইস তো। তানভীর চিন্তিত স্বরে বলল, কেন, মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় হলে বলে দিব। আরো ঘন্টা 2 আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে 2 ভাই। মেঘের জন্য খাবার এনেছে, তবে সে খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইলে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক, আবিরের জন্য যেন মেঘের পড়াশোনার কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতে আবির এত কঠিন পদক্ষেপ নেয়। অবশেষে আজ সে কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এর জন্য হেজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশনে আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তায় গত 2 রাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনো ঘুম থেকে ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে, তখনই চোখে পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন, কি আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আমি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ বলে মেঘকে আমি নিয়ে যেতাম, যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়ে যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলে দিয়ে কোনো বিশ্বাস নেই, দেখা গেল যেতে যেতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসল। মালিহা খান ছেলেকে ডেকে বলল, তোকে খেতে দেব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষা কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী, আর তাদের সাথে অভিভাবক। শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত শিক্ষার্থী দেখে ব্যস্ত।
দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির অকস্মাৎ দুই হাতে আলতোভাবে মেঘের গাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি, এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যে হাসিটা শুধু বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার শিক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাইরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষার শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তার আর হলো কই। দেশে ফেরার পর থেকেই একটা চিন্তা আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলই না অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ।